আজ জানিয়ে দেব আজকের কুড়িটি বড় গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। বিধায়কদের মার্কশিট দ্রুত জনতার দুয়ারে প্রকল্পের সুবিধা পৌঁছতে বিধানসভায় স্পেশাল ক্লাস মুখ্যমন্ত্রীর। আবাস যোজনায় আবেদন এবার আরো সহজ, ঘরে বসে কিভাবে অ্যাপ্লাই করবেন জানুন। লোকসভায় তৃণমূলের নতুন ডেপুটি লিডার সৌগত রায়, অভিজ্ঞ সাংসদদের ওপর আস্থা মমতার। ককরোচদের সমর্থন, সোমে দিল্লি যাচ্ছেন মমতা। বসেই খাওয়া যাবে মা ক্যান্টিনে, রেস্তোরাঁ অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার বিলি দুস্থদের, বড় ঘোষণা অগ্নিমিত্রার। চক্রান্ত করে মুখ বন্ধ রাখা হচ্ছে, আমাকে বলতে দিন, বিধানসভার স্পিকারকে চিঠি লিখে সরব কুণাল ঘোষ। আপনি যেভাবে ছুটছেন আমি হয়তো পারিনি, বিধানসভায় অগ্নিমিত্রার ভূয়সী প্রশংসায় ফিরহাদ। কল্যাণকে সরালো এসএসসি, সওয়াল করবেন না আর কোনো মামলায়, নতুন দায়িত্বে কে? 2031 সালে সুদসহ হিসেব নেওয়ার হুঁশিয়ারি, অভিষেকের বিরুদ্ধে দায়ের নতুন এফআইআর। এনসিপিআই সাংসদরা কি সরাসরি বিজেপিতে? সিদ্ধান্ত নিতে ধীরে চলো নীতিতে গেরুয়া শিবির। বিধায়কদের মার্কশিট দ্রুত জনতার দুয়ারে প্রকল্পের সুবিধা পৌঁছতে বিধানসভায় স্পেশাল ক্লাস মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের লিখিত আশ্বাস মিলছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হবে না, সেই শর্তেই অনশন ভাঙলেন সোনম। ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত চলবে ওয়াটার ট্যাক্সি, সড়কপথে যানজট এড়াতে এবার বড় বার্তা অর্জুনের। ডবল ইঞ্জিনের কিস্তিমাত বদলের বঙ্গে তৈরি হবে 1000টি আদর্শ গ্রাম, অর্থ দেবে কেন্দ্র। কড়া নিরাপত্তা নির্বাচন কমিশন দপ্তরে, সিকিউরিটি অডিটের পথে লালবাজার। 125 দিনের কাজের নামে ফাঁকিবাজি বরদাস্ত নয়, এবার লোকেশন লক চালু করছে সরকার। 2 ছেলের পর ইডি দপ্তরে হাজিরা মদনের স্ত্রীর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। ট্রাক আটকে তোলাবাজি, 2 সরকারি কর্মীকে সাসপেন্ড করে শুভেন্দুর বার্তা, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিপদে কি করবেন, সচেতনতার প্রচার, কর্মী সংকটের মস্ত চ্যালেঞ্জ নিয়ে পথে কলকাতা পুলিশের দুর্গারা। তৃণমূল আমলে হাজার হাজার কোটির কর ফাঁকি, সব দপ্তরকে লিকেজ রুখে রাজস্ব বাড়ানো চিঠি নবান্নর। কালীঘাটের বাড়ির নকশা তলব, অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে নথিসহ ডাকল কলকাতা পুরসভা। কাঠ নয় কংক্রিটের, ফেব্রুয়ারিতেই ফিরবে ঐতিহ্যবাহী হলং বাংলো, উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। মহানায়ককে নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, উত্তম মঞ্চের সংস্কার সহ একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। জলজীবন মিশনে দুর্নীতি বরদাস্ত নয়, 15 দিনের মধ্যে এফআইআর ও গ্রেপ্তারির হুঁশিয়ারি মন্ত্রীর। শুক্রেও কেন্দ্রের আলোচনার প্রস্তাবে না, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড় রাহুল, মুলতবি লোকসভার অধিবেশন। রাজ্যে ফের ইডি হানা, 7 সকালে পুরুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে চলল অভিযান। লিভার সিরোসিস ঠেকাতে ঘরে ঘরে স্ক্রিনিং, উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। 8 মাস পরে খুলল মহাদেও জুট মিল, কারখানার গেটে আবির খেলায় মাতলেন শ্রমিকরা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি, রবি থেকে উত্তরবঙ্গে নামবে চরম দুর্যোগ। ঘোষণা 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ, প্রশ্ন ফাঁস রুখতে মোদী সরকারের করা আইন পাস মন্ত্রিসভায়। অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না শুনানির ভিডিও, কড়া নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের। কোটি কোটি টাকা সোনা নিয়ে রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি, খাস কলকাতায় গ্রেপ্তার ভিন রাজ্যের 2 যুবক। রাজ্যের মুখ্য সচিব পদে 6 মাস মেয়াদ বাড়ল মনোজ আগরওয়ালের, নবান্নের প্রস্তাবে সাই কেন্দ্রের। 30 কোটি দুর্নীতি নজরে 6 পুরসভা, তৎপর অর্থ দপ্তর। বেপাত্তা পুরপ্রধান, পানিহাটি পুরসভাকে শোকজ, প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের। নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অভিযান পুলিশের। টানা নিম্নচাপে মাথায় হাত, দীঘার মৎস্যজীবীদের অমিল মাছ। যন্তর মন্তরের আঁচ কলকাতায়, আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে উত্তপ্ত ধর্মতলা। পালাবদলের পরে ফের জমজমাট টলিউড, ঢল দেশি বিদেশি শুটিংয়ের। শ্রমিকদের রেকর্ড নেই, নকশাতেও ত্রুটি, তারাতলা বিপর্যয়ের রিপোর্টে একাধিক গাফিলতির খোঁজ।
প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বাংলায় নতুন সরকার গঠন হয়েছে প্রায় 3 মাস হতে চলল। এই সময়কালে কোনো বিধায়কদের পারফরমেন্স কেমন, জনপ্রতিনিধি হিসেবে কে কতখানি গুরুদায়িত্ব পালন করেছেন, তার ভিত্তিতেই এবার মূল্যায়ন হবে বিধানসভায়। বিধানসভার বাজেট অধিবেশনে মন্ত্রী ও বিধায়কদের মার্কশিট দেবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, অধিবেশন শুরুর আগে বিধায়কদের 1 ঘন্টার স্পেশাল ক্লাস নেবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বাংলার বিজেপির নির্বাচনী সংকল্পপত্র এবং বাজেটে ঘোষিত প্রকল্পগুলি কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, তার জন্য বিধায়কদের কি কি করণীয়, সে বিষয়ে যাবতীয় রূপরেখা বাতলে দেবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ডবল ইঞ্জিন সরকারের আমলে ঐতিহাসিক বাজেটের সাক্ষী থেকেছে বাংলা। রাজ্যে পরিবর্তনের ঝড় তুলতে একরাশ পরিকল্পনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে 2026-27 অর্থবর্ষের বঙ্গ বাজেটে একাধিক প্রস্তাব পেশ করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। কিন্তু তা শুধু খাতায় কলমে নয়, সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং আমজনতার দুয়ারে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এবার নিজেই হেডমাস্টার হয়ে বিধায়কদের পাঠ দেবেন খোদ মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, পূর্বতন সরকারের আমলে কেন্দ্রের অধিকাংশ প্রকল্পই লাল কার্ড দেখেছে বাংলা। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় যোজনাগুলির সুবিধা থেকেও বঞ্চিত থেকেছেন বাংলার মানুষ। কিন্তু এবার ডবল ইঞ্জিন সরকারের ঐতিহাসিক বাজেটে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নির্বাচনী সংকল্পপত্রে ঘোষণা অনুযায়ী যে প্রকল্পগুলি এবার বাস্তবায়ন করা হয়েছে, সেগুলির সুবিধা কি আদৌ পাচ্ছেন বাংলার মানুষ, তার খোঁজ নিতে হবে সংশ্লিষ্ট এলাকার বিধায়কদেরই। সূত্রের খবর, প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কোথায় কোথায় কি কি সমস্যা, প্রকল্প বাস্তবায়নে মন্ত্রী বিধায়কদের কি ভূমিকা নিতে হবে, সে সম্পর্কে আগাগোড়া বুঝিয়ে দিতে বিধানসভায় নৈশাদ আলী কক্ষে বিজেপি বিধায়কদের জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনী সংকল্পপত্র অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের সরকারি প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দিতে আগামী 8 মাস কি কি করবেন দলীয় বিধায়করা, সেই নিয়ে কাল 1 ঘন্টার ক্লাসে গাইডলাইন দেবেন মুখ্যমন্ত্রী। বাংলায় নতুন সরকারের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই একের পর এক মাস্টার স্ট্রোক দিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। অভিভাবক হিসেবে বাংলার মানুষের পাশে থাকার আশ্বাস যে কেবল কথার কথা নয়, এবার তাও বুঝিয়ে দিচ্ছেন তিনি। তাই সরকারি প্রকল্প বাস্তবায়নেই শেষ নয়, সেই প্রকল্পের সুবিধা থেকে যাতে কোনো মানুষ বঞ্চিত না হন, সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শুভেন্দুর নির্দেশের পরেই আমজনতার সুবিধার্থেই মানুষের দুয়ারে পৌঁছে যেতে পারেন খোদ শাসক দলের বিধায়করা। আবাস যোজনায় আবেদনের জন্য ছোটাছুটি করতে হবে না। এখন চাইলে বাড়ি বসে আবেদন করা যাবে। শুধু মোবাইলে ডাউনলোড করতে হবে আওয়াজ প্লাস 2022 ও আধার ফেস আরডি অ্যাপ। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আগে সরকারের আমলে বহু দুর্নীতির অভিযোগ শোনা যেত। তবে পালাবদলের পর স্বচ্ছতার মাধ্যমে যোগ্য উপভোক্তাদের এই সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে নতুন রাজ্য সরকার। আবেদনকারীরা চাইলে ঘরে বসেই আবাস যোজনার জন্য আবেদন জানাতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফে আবাস যোজনায় অনলাইন আবেদনের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে আবাস প্লাস 2024 অ্যাপটি ডাউনলোড করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপে ঢুকে নিজের পছন্দের ভাষা নির্বাচন করে নিতে হবে। এরপর সব অনলাইন সার্ভিসের জন্য কিছু অনুমতি চাওয়া হবে, সেগুলি নিতে হবে। পরবর্তী ধাপে আবেদনকারীর আধার নম্বর চাওয়া হবে, তবে তার আগে মোবাইলে আধার ফেস আরডি অ্যাপটি ডাউনলোড করতে হবে। আবেদনকারীর আধার কার্ডে দেওয়া ছবির সঙ্গে যাচাইয়ের জন্য এই অ্যাপ দরকার হয়। এরপর যথাযথ তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবাস প্লাস 2024 অ্যাপের মাধ্যমে আবেদনের পর স্থানীয় পঞ্চায়েত অফিস থেকে ভেরিফিকেশন করা হবে। আবেদনকারী আদৌ এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা তা যাচাই করা হবে। যোগ্য হলে আবেদন গ্রহণ করবে সংশ্লিষ্ট দপ্তর, না হলে বাতিল করে দেওয়া হবে। পিএম আবাস যোজনা আবেদনের জন্য আগামী 15ই আগস্ট অবধি সময় রয়েছে। ইচ্ছুক আবেদনকারীদের এই সময়কালের মধ্যে আবেদন করে ফেলতে হবে। যারা অ্যাপের মাধ্যমে আবেদন করতে আগ্রহী নন, তারা পঞ্চায়েত অফিসে গিয়েও আবেদন করতে পারেন। এদিকে সম্প্রতি আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আবাস যোজনার ভেরিফিকেশন তথা তালিকা তৈরির সময়সীমা 20 জুলাই থেকে বাড়িয়ে 15ই আগস্ট অবধি করা হচ্ছে। একই সঙ্গে বলেন, তালিকা তৈরির আগেই এই প্রকল্পে 1 লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের নতুন উপদলনেতা পদে নিযুক্ত হলেন প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগত রায়। সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের পরই এই ঘোষণা করা হয়েছে। দলনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতি দিয়েছে দল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, প্রবীণ সাংসদ অধ্যাপক সৌগত রায়ের অগাধ জ্ঞান এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সংসদীয় দলকে পরিচালনা করতে দারুণভাবে সাহায্য করবে। নতুন
দায়িত্বভার গ্রহণের পর তার নতুন ইনিংস এবং মেয়াদের জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। 26-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে। একটি কালীঘাট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল এবং অন্যটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী। তবে শুধু বিধানসভা নয়, লোকসভাতেও তৃণমূলের সংসদীয় দল হাতছাড়া হয়েছে মমতার। লোকসভার 28 জন তৃণমূল সাংসদের মধ্যে 20 জনই মমতাকে ছেড়ে যোগ দিন বিদ্রোহী শিবিরে। পরবর্তী সময়ে দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর তাঁরা এনসিপিআই নামে নতুন দলে যোগ দিয়েছেন। তবে জল্পনা সরাসরি বিজেপি তথা এনডিএ জোটেও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তাদের, যদিও এখনো কোনো পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বর্তমানে নিটের পেপার লিক আর দিল্লির যন্তর মন্তরে চলা ছাত্র বিক্ষোভের জন্য উত্তাল রয়েছে সংসদও। এদিকে আবার মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার, কুরুচিকর মন্তব্য এবং অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে লোকসভা চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম অভিযোগ জানান তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জমা দেন। সেই অভিযোগে দাবি করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলা সাংসদদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন এবং এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যা সংসদের মর্যাদার পরিপন্থী ও অসংসদীয়। অন্য এক এনসিপিআই সাংসদ মিতালি বাগের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় তার বিরুদ্ধেও কটূক্তি করার অভিযোগ ওঠে। একাধিক মহিলা সাংসদের তরফে অভিযোগ সামনে আসার পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। 7 দিনের মধ্যে ঘোষণা কার্যকর। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানাতে আগামী সোমবারই দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই এই খবর প্রকাশ্যে এসেছে। এর আগে গত মঙ্গলবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী জানিয়েছিলেন প্রয়োজনে তিনি দিল্লি গিয়ে ককরোচ পার্টির সঙ্গে যোগ দেবেন। সেই মতো আগামী সোমবার তিনি দিল্লি গিয়ে আরশোলাদের আন্দোলনে যোগ দেবেন। দিনকুড়ি ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছে ছাত্র যুবদের রাজনৈতিক সংঘর্ষবিহীন ককরোচ জনতা পার্টি। তার আগে অবশ্য তাদের এই রাস্তা দেখিয়েছিলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী লাদাখের সোনম ওয়াংচুক। টানা 26 দিন অনশনের পর বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের হাসপাতালে গিয়ে তার স্যুপ খাইয়ে অনশন ভাঙান দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। সরকারকে একাধিক শর্তের বিনিময়ে সোনম অনশন তুলে নিয়েছেন। গতকাল ককরোচদের তরফে দুই প্রতিনিধি নাড্ডার সঙ্গে দেখা করে নিজেদের দাবিপত্র তুলে দেন। নিট কেলেঙ্কারির জেরে তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য সময় বেঁধে দিয়েছেন। দিল্লিতে যখন ছাত্রদের আন্দোলনে পুলিশি অ্যাকশন চলছে, ঠিক সেই সময় তৃণমূল নেত্রী জাতীয় স্তরের ওই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন তিনিও দরকারে ককরোচ পার্টির আন্দোলনে সামিল হবেন। শুক্রবার কলকাতাতেও আরশোলাদের জন্য সংহতি জানিয়ে বাম ছাত্র সংগঠনের মিছিলে ব্যাপক সমাবেশ হয়। ধর্মতলায় মিছিল শেষে অবস্থান বিক্ষোভ থেকে পুলিশকে আক্রমণের অভিযোগেও অশান্তি হয়। শহরের বুকে ককরোচ পার্টির সমর্থনে এত সাড়া দেখে উৎসাহিত হন কেউ কেউ। এমনই সময় মমতা জানিয়েছেন তিনি সোমবারই দিল্লি যাচ্ছেন যন্তর মন্তরে আন্দোলনে যোগ দিতে। শহরে খাদ্য বন্টন ব্যবস্থা নিয়ে বড়সড় সিদ্ধান্তের ঘোষণা করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর দাঁড়িয়ে নয়, এবার থেকে রেস্তোরাঁর আদলে মা আহারে বসেই খেতে পারবেন সকলে। তার জন্য আলাদা খরচ নয়, একই দামে খাবার পাবেন তারা। এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উদ্বৃত্ত খাবার পুনর্ব্যবহার নিয়েও বিকল্প ব্যবস্থা করতে চলেছে পুরসভা। ওইসব খাবার সংগ্রহ করে রাতে স্টোরে রাখা হবে। পরদিন সেই খাবারের গুণমান পরীক্ষা করবেন পুরসভার ফুড সেফটি অফিসাররা। এরপর তা বিলিয়ে দেওয়া হবে দুস্থদের মধ্যে। দ্রুতই এই কাজ শুরু হবে। গতকাল বিধানসভায় পুরো বাজেট সংক্রান্ত আলোচনায় এই দুটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যে মোট 390টি মা আহার রয়েছে। এখানে মাত্র 5 টাকার বিনিময়ে ভরপেট খাবার পাওয়া যায়। বিজেপির সরকার ক্ষমতায় আসার পর মা আহারের পরিকাঠামো আরও উন্নত হয়েছে। এখন 5 থেকে 15 টাকার মধ্যে এখানে মাছ ভাতও পাওয়া যায়। এবার গ্রাহকদের সুবিধায় আরও এক ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিধানসভায় পুরো বাজেট সংক্রান্ত আলোচনায় মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, এতদিন মা আহার থেকে খাবার নিয়ে চলে যেতে হতো অথবা রাস্তায় দাঁড়িয়ে খেতে হতো। এবার রেস্তোরাঁর আদলে এখানে বসেই খাওয়া যাবে। সে ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালের আশেপাশে মা আহারের সংখ্যা
অন্তত 100। রোগীর পরিবারের সদস্য ছাড়াও কর্মী, পথচারী সব মিলিয়ে ফি দিন অন্তত 85,000 মানুষ মা আহার থেকে খাবার খান। মাসে এই সংখ্যা কমপক্ষে 26,000। এবার তারা সকলেই বসে খেতে পারবেন। এছাড়াও এদিনের পুরো বাজেট আলোচনায় আরও একটি প্রশংসনীয় সিদ্ধান্তের কথা জানিয়েছেন অগ্নিমিত্রা পল। এবার থেকে বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলিতে থেকে উদ্বৃত্ত খাবার ফেলে দেওয়া নয়, তা পুরসভার অফিসাররা সংগ্রহ করবেন। সেই খাবার রাতে রাখা হবে কোনো কোল্ড স্টোরেজে। সকালে সেই খাবার প্রক্রিয়াকরণের পর তার গুণমান যাচাই হবে। তারপর তা বিলিয়ে দেওয়া হবে দরিদ্র সীমার নিচে থাকা মানুষজনের মধ্যে, যাতে তারাও ভালো খাবার খেতে পারেন। খুব দ্রুতই এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। এর জন্য আলাদা করে কোল্ড চেন তৈরির কাজও হবে। বিধানসভায় বারবার বলা সুযোগ কেড়ে নেওয়া এবং চক্রান্ত করে নাম কেটে দেওয়ার অভিযোগে এবার সরাসরি স্পিকারের দরজায় পৌঁছলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। অধিবেশন কক্ষে নিজের ক্ষোভ উগড়ে দেওয়ার পর বিধানসভার অধ্যক্ষকেও চিঠি পাঠালেন বেলেঘাটার বিধায়ক। চিঠিতে তিনি জানিয়েছেন, বিধানসভায় চক্রান্ত করে তার মুখ বন্ধ রাখার যে চেষ্টা চলছে, অধ্যক্ষ যেন হস্তক্ষেপ করে তাকে বলার সুযোগ করে দেন। চিঠিতে অন্তত স্পষ্ট ভাষায় কুণাল ঘোষ লিখেছেন, শ্রদ্ধেয় মহাশয়, আপনার নিযুক্ত বিরোধী মুখ্য সচেতক এবং সংশ্লিষ্ট কেউ চক্রান্ত করে আমাকে বলতে দিচ্ছেন না। আমার নাম গেলেও তা কেটে নেওয়া হচ্ছে। আমি এর বিরোধিতা করেছি। আজ পুরো ও নগর উন্নয়ন বাজেট বিতর্কেও আমার নাম দেওয়া হয়েছে। আমি বলতে চাই, ওরা বলতে না দিলেও আপনি অধ্যক্ষ হিসেবে আমাকে সুযোগ দিন। চিঠির পাশাপাশি বিধানসভার প্রেস কর্নারে দাঁড়িয়েও ক্ষোভ উগড়ে দেন কুণাল। নিজের সাংবাদিক জীবনের অভিজ্ঞতার কথা টেনে তিনি আরও যোগ করেন, 90 সাল থেকে সাংবাদিক হিসেবে বিধানসভায় আসছি। এখন আমি নাকি গলার কাঁটা। আমি অধ্যক্ষ বা হাউস কাউকেই অপমান করিনি। অধ্যক্ষের চেয়ারকে সম্মান জানিয়েই আবার চিঠি দিয়েছি, যাতে বলার সুযোগ দেওয়া হয়। আসলে সরকার চাইছে নির্বিষ বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বেঞ্চটাই আসল বিরোধী। আমরা মানুষের কথা বলছি বলেই এত সমস্যা। ভোটে হারাতে পারিনি, এখন বিধায়ক পদ খাওয়ার চেষ্টা চলছে। তবে স্পিকারের কাছে কুণালের আবেদন এবং চিঠির পরেও বজায় রইল একই ছবি। শুক্রবার পুর এবং নগর উন্নয়ন দপ্তরের বাজেট পেশ ও আলোচনা হলেও বক্তাদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, তাতে কুণাল ঘোষের ঠাঁই হয়নি। শুধু কুণালই নন, বাজেট আলোচনার সেই তালিকায় স্থান পাননি কালীঘাট শিবিরের কোনো তৃণমূল বিধায়কই। পুর নগর উন্নয়ন দপ্তরে বাজেট আলোচনার বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেত্রী তথা বর্তমান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সদ্য দপ্তর পাওয়ার পর অগ্নিমিত্রা যেভাবে কাজ করছেন, তার ভূয়সী প্রশংসা শোনা গেল ফিরহাদের গলায়। বাজেট অধিবেশনে মন্ত্রীর কাজ প্রসঙ্গে ফিরহাদ হাকিম এদিন খোলাখুলি স্বীকার করে নেন, মাত্র 2.5 মাস আপনি সময় পেয়েছেন। এর মধ্যে আপনি যেভাবে চারিদিকে দৌড়াচ্ছেন, আমি হয়তো তা পারিনি। যেভাবে সকাল সন্ধ্যায় বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন, আমি হয়তো সেটা করতে পারিনি, এটা আমি স্বীকার করছি। বিধানসভায় বক্তব্য রাখার সময় ফিরহাদ যখন বিজেপি নেত্রীর প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই তার দিকে টিপ্পনী কাটেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সহকর্মীর কটাক্ষ শুনে নিজের বক্তব্য থামিয়ে ববি হাকিম তার দিকে তাকিয়ে রসিকতার সুরে বলেন, আমি আপনাদের সমর্থন করে বলবার চেষ্টা করছি, আর আপনি আমাকে জোর করে বিরোধী বানাবার চেষ্টা করছেন। রাজনৈতিক পরিবর্তন এবং সময়ের নিয়ম তুলে ধরে ফিরহাদ আরও যোগ করেন, বামেরা যখন 77 সালে ক্ষমতায় এসেছিল, তখন তারা 75 থেকে 77 সালে কংগ্রেস শাসন নিয়ে সমালোচনা করেছিল। আমরা যখন 2011 সালে ক্ষমতায় আসি, তখন বামেদের 34 বছরকে আক্রমণ করেছি। আপনারাও যেদিন চলে যাবেন, ঠিক তখন শাসক বেঞ্চ থেকে আওয়াজ ওঠে, আমরা 50 বছর থাকব। জবাবে মৃদু হেসে ববি হাকিম বলেন, 50 বছর কেন, আপনারা 100, 200 বা 500 বছর পর্যন্ত থাকতে পারেন, কিন্তু কালের নিয়মে একদিন তো সরতেই হবে। তখন আপনাদের কাজ নিয়ে পরবর্তী প্রজন্ম সমালোচনা করবে। শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আমার শহর যদি ভালো হয়, তবে তো আমি গর্বিতই হব। শহরের অন্যতম বড় সমস্যা জলাভূমি বোঝানো নিয়ে বর্তমান মন্ত্রীকে বিশেষ পরামর্শ ও অনুরোধ জানান ববি হাকিম। তিনি বলেন, পুরনো ইমারতের ভাঙা অংশ ফেলে বেআইনিভাবে জলাভূমি বোঝানো হচ্ছে। এটা পুলিশের সাহায্য নিয়ে শক্ত হাতে বন্ধ করা উচিত। আমিও আমার সময় অনেক চেষ্টা করেছি। আপনি যেভাবে ছুটছেন, আপনিই পারবেন এটা বন্ধ করতে। প্রাক্তন পুরমন্ত্রীর মুখে প্রশংসা শুনে অবশ্য চুপ থাকেননি অগ্নিমিত্রা পালও। তিনি পাল্টা বলেন, প্রাক্তন মন্ত্রী নিজেই স্বীকার করে নিচ্ছেন যে আমি সারাদিন ধরে
শহরের জন্য চেষ্টা করে যাচ্ছি। তবে ফিরহাদ হাকিমকে কটাক্ষ করতেও ছাড়েননি বর্তমান পুরমন্ত্রী। ববি হাকিমকে বিধে অগ্নিমিত্রার প্রশ্ন, 15 বছর ক্ষমতায় থেকেও কেন আপনারা এই সমস্যাগুলোর সুনির্দিষ্ট সমাধান করতে পারলেন না? জমা জল আর নিকাশি ব্যবস্থার জন্য বরাদ্দ সব টাকা গেল কোথায়? কেন শুধু প্রভাবশালী মন্ত্রী নেতাদের পুরসভার জন্যই বাজেট বরাদ্দ হতো? বিজেপির রাজত্বে এই পক্ষপাতিত্ব আর চলবে না। বাজেটের আলোচনায় সৌন্দর্যায়ন, আবর্জনা মুক্ত পরিবেশ এবং নাগরিক পরিষেবা উন্নত করতে একগুচ্ছ নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা এবং রাস্তায় ময়লা ফেলা পুরোপুরি বন্ধ করা, যার জন্য ময়লার গাড়িতে জিপিএস ট্র্যাকিং এর পাশাপাশি আগামী 31শে জুলাইয়ের মধ্যে রাজ্য জুড়ে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। পরিবেশ বান্ধব উপায়ে আবর্জনা কমাতে বাজার ও মন্দিরের ব্যবহৃত ফুল থেকে ধূপকাঠি ও আবির তৈরি এবং পুকুরের 50% কচুরিপানা দিয়ে হস্তশিল্প বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কর্মসংস্থানের নতুন দিশা দেখাবে। প্লাস্টিক বর্জ্য কমাতে আনা হচ্ছে বটল ক্রাশার, যেখানে প্লাস্টিকের বোতল ফেললেই মিলবে বিনামূল্যে থলে। সংগৃহীত সেই প্লাস্টিক ব্যবহার করা হবে জামাকাপড় ও রাস্তা তৈরিতে। এছাড়াও আগামী 1 সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে থুতু ফেলা বা প্রস্রাব করার উপর জারি হচ্ছে কড়া জরিমানা। আবাসন ও বাড়িগুলোতে বাধ্যতামূলক বৃষ্টির জল সংগ্রহের মাধ্যমে তা বাথরুম ও কাপড় কাচার কাজে ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। ইউআইডিএফ ফান্ড ব্যবহার করে কলকাতায় তৈরি হবে রিং রোড এবং ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটকে সাজিয়ে তোলা হবে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে। একই সঙ্গে সাধারণ মানুষের সুবিধার জন্য মা আহার প্রকল্পে যুক্ত হচ্ছে ডিম, মাছ ও নিরামিষ পদ, মিলবে বসে খাওয়ার সুব্যবস্থা। অন্যদিকে নগর পরিষেবা ও প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নেওয়া হয়েছে একাধিক কঠোর পদক্ষেপ। পুরো এলাকার পার্কিংয়ে তোলাবাজি বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে কোনো কর্মীদের নগদ টাকা দেওয়া হবে না, সব পেমেন্ট হবে অনলাইনে। পাশাপাশি টাকা দিয়ে বেআইনিভাবে হকার বসানোর যে প্রবৃত্তি তৈরি হয়েছে এবং যার জেরে নাগরিকদের কালঘাম ছুটেছে, তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থার ইঙ্গিত মিলেছে। স্পষ্ট জানানো হয়েছে দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স নীতি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে এবং বাকি জায়গাগুলোতেও তা দ্রুত করা শুরু হতে চলেছে, যাতে গার্ডেন রিচ বা তারাতলার বেআইনি দুর্ঘটনার পুনরাবৃত্তি করে আর কোনোভাবেই না ঘটে। আইনজীবী বদলে ফেলল স্কুল সার্ভিস কমিশন। এসএসসির গুরুত্বপূর্ণ মামলার আগেই সরিয়ে দেওয়া হলো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি আর এসএসসির কোনো মামলার সওয়াল করবেন না। কল্যাণের জায়গায় আইনজীবী ইন্দ্রনীল রায়কে নিয়োগ করা হয়েছে। তার সঙ্গে জুনিয়র হিসেবে কাজ করবেন আইনজীবী সুনীত রায়। গতকাল কলকাতা হাইকোর্টে এসএসসির মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল। তার আগে বৃহস্পতিবার রাতে আইনজীবী কল্যাণকে দায়িত্ব থেকে সরিয়ে দিল এসএসসি। এবার থেকে নতুন নিযুক্ত আইনজীবীরা এসএসসির সব মামলায় সওয়াল করবেন। চলতি মাসে এসএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হন আইএএস আধিকারিক দুষ্মন্ত নাড়িওয়ালা। তিনি এসএসসি আইনজীবী বদলের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য সচিব ছিলেন দুষ্মন্ত, পরে রাজ্যের মুখ্য সচিব করা হয় মনোজ আগরওয়ালকে। তারপর দুষ্মন্তকে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন তিনি। এর আগেও এসএসসি বহু মামলায় সওয়াল করেছেন কল্যাণ। তবে ভোটের পর থেকে তাকে আর এসএসসির কোনো মামলায় আদালতের সওয়াল করতে দেখা যাচ্ছিল না। এসএসসির বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলছে। এর মধ্যে শুক্রবার কলকাতা হাইকোর্টে মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল। এই মামলার কল্যাণের বদলে সওয়াল করবেন ইন্দ্রনীল ও সুনীত। আরও বিপাকে কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 2031 সালে সুদসহ হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নতুন করে আইনি জটে জড়ালেন তিনি। জানা যাচ্ছে, বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিষেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন রাজীব সরকার নামে এক যুবক। বিতর্কিত মন্তব্যের ভিডিওর ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টা ঠিক কি? সম্প্রতি বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে চলে বুলডোজার। ঘটনার দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য তোপ দাগেন তিনি। বলেন, এই বিল্ডিং এর প্ল্যান সহ যা বৈধ নথি প্রয়োজন সব রয়েছে। তার সত্ত্বেও স্রেফ ক্ষমতা দেখাতে অনেক কিছুই করা হচ্ছে। তবে মনে রাখবেন, সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে। এরপরও আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, বেঁচে থাকলে 2031 সালে সুদসহ সব ফিরিয়ে দেব। এই মন্তব্য আদতে হুমকি বলে দাবি করে এবার অভিষেকের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয়েছে। নিয়োগ দুর্নীতি, কয়লাবালি পাচার তো ছিলই, পালাবদলের পর সেবাশ্রয়ে দুর্নীতি, সইজাল কাণ্ড, ডিজে মন্তব্য সহ একাধিক মামলায় জর্জরিত হয়ে গিয়েছেন অভিষেক। রাজ্যের একাধিক থানায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিআইডি, রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাকে। এবার সেই তালিকায় জুড়ল নয়া মামলা।
এনসিপিআই সাংসদদের নিয়ে সিদ্ধান্ত এখনই নয়। তারা এনসিপিআই ব্যানারে সংসদে এনডিএ কে সমর্থন করবেন নাকি আগামী দিনে সরাসরি বিজেপিতে যোগ দেবেন সেটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে গেরুয়া শিবির। এনসিপিআই সাংসদদের নিয়ে সিদ্ধান্ত এখনই নয়। তারা এনসিপিআই ব্যানারেই সংসদে এনডিএ কে সমর্থন করবেন নাকি আগামী দিনে সরাসরি বিজেপিতে যোগ দেবেন সেটা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে গেরুয়া শিবির। শিবসেনার উদ্ভব শিবিরের 6 সাংসদের সিন্ডে গোষ্ঠীতে যোগদান ঘিরে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট লোকসভার স্পিকার ওম বিড়লা জবাব তলব করেছে। সেই মামলার রায় ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে বিজেপি। তাই এনসিপিআই এর 20 সাংসদকে সংসদে স্বীকৃত দেওয়া হবে নাকি সরাসরি বিজেপিতে যোগদান করানো হবে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। এরই মধ্যে দলত্যাগ বিরোধী আইন অপব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছেন নির্দল সাংসদ কপিল সিব্বল। ফলে আইনি দিকটি আরও সতর্কতার সঙ্গে খতিয়ে দেখতে চাইছে বিজেপি নেতৃত্ব। আগামী মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে এনসিপিআই এর 20 সাংসদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। সূত্রের খবর, ওই বৈঠকেই 20 সাংসদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং বিজেপিতে যোগদানের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে। বৈঠক প্রথমে শুক্রবার হওয়ার কথা থাকলেও দিল্লিতে ককরোচ বৈঠকের আবহে সেটি পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। তবে এখন যা পরিস্থিতি তাতে এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছে গেরুয়া শিবির।